লণ্ঠন জ্বলে উঠল মনে হলো। কেউ সেটি ধরে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। সেই আলোতেই দেখলাম দেওয়ালে কিছু লেখা ফুটে উঠেছে। আমাকে হত্যার পর সে আমার দেহ সকলের অগোচরে পুড়িয়ে সেই ছাই কৌটোয় ভরে নিজের ঘরের সিন্ধুকে তুলে রাখে। আরে কিশোরী যে, এসো এসো, ভেতরে এসো। তাই ভর সন্ধেবেলায় এমন হাড় কাঁপানো শীতে তুমি বাইরে বেরোলে? হ্যাঁ, ধন্য তুমি। ছুটির দিনগুলোই একবার ঠাকুরমশাইয়ের বাড়ি না ঘুরে আসলে দিনটা যেন কেমন অসমাপ্ত থেকে যায়। তাই চলে এলাম। এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দেখি। তারানাথের বাড়ি যাওয়ার প্রস্তাব হেলায় হারানোর পাত্র আমি নই। তাই শীতের হাতছানিকে উপেক্ষা করে সোয়েটার আর টুপিখানা পরে বেরিয়ে পড়লাম। রাস্তায় দু একজন ছাড়া আর কাউকে চোখে পড়ল না। ইতিমধ্যেই চারপাশ ঘন কুয়াশার চাদরে, চারদিকটা অস্পষ্ট। তারানাথের বাড়ি পৌঁছতেই দেখলাম সে উঠোনে একটা খাটিয়ার উপর বসে অন্ধকারে একখানা হেরিকেন জেলে তামাক টানছে। এমন শীতে ঘরদোর সব অন্ধকার করে বাইরে বসে আছেন যে? আর বলো কেন, বসে আছি কি আর সাধ করে? দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো কারেন্টের দেখা নেই। চারিমা, বাইরে আর একটা বাতি দিয়ে যা। যাই বাবা মশাই। ওহে বিভূতি, দাওয়া থেকে পিড়ি দুখানা এনে এখানে বসো। তারানাথের কথা মতো খাটিয়ার সামনে দুটো পিড়িতে বসলাম আমরা। চারি এসে গরম গরম চা, তেলে ভাজা আর একটা অতিরিক্ত হেরিকেন রেখে গেল। মিনিট কয়েক কোনো কথাবার্তা নেই। ঠিক তখনই নীরবতা ভেঙে কিশোরী বলল, ঠাকুরমশাই, পরিবেশখানা গল্প শোনার জন্য কিন্তু একেবারে মোক্ষম। একটা গল্প হবে তো? সেইটাই ভাবছি। হ্যাঁ হ্যাঁ, শোনো তবে। প্রথম জীবনে সাধন ভজন যা কিছু সবটাই আমি সংসারে থেকেই করতাম। একবার উচ্চ মার্গের সাধনার জন্য সদ্গুরুর খোঁজে আমি ঘর ছেড়ে বেরিয়ে আসি। সময়টা ছিল মাঘ মাসের মাঝামাঝি, আর সেবার শীত বেশ জাঁকিয়েই পড়েছিল। পথ চলতি ক্লান্তি দূর করার জন্য সাথে কিছু আহারের আশায় আমি এক বড় মানুষের ভিটের সামনে এসে দাঁড়াই। আমাকে দেখা মাত্রই বাড়ির কর্তা বিনম্র গলায় বললেন, এ কি সৌভাগ্য আমার! আসুন ঠাকুরমশাই, ভিতরে আসুন। ভিতরে ঢোকার সাথে সাথে বাড়ির গিন্নি এসে আমার পা ধুয়ে আশীর্বাদ নিল। বিশ্রাম শেষে খাওয়ার এলাহি আয়োজন দেখে কিঞ্চিত ইতস্তত বোধ করছি দেখে কর্তা বললেন, দেখেছেন, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি বীরেশ্বর রায়, বন্ধকির কারবার করি। আপনি এই যথাসামান্য আহার গ্রহণ করুন। খাওয়া সেরে বাড়ির পিছনের দিকটায় একটু হাঁটতে বেরিয়েছিলাম। বিশেষ তেমন কিছুই নয়, কেবল ঝোপ জঙ্গলে ভর্তি। রাতে দোতলার পশ্চিম দিকের একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করা হয়। দোতলায় অনেকগুলো ঘর, কিন্তু বাড়ির কোনো সদস্যই এই তলায় থাকে না, তাই সেখানে কেবল আমি একা। রাতের অন্ধকার গাঢ় হতেই বিছানায় শোয়া মাত্র তন্দ্রায় দু চোখ লেগে গেল। হঠাৎ দেখলাম আমার বিছানার ঠিক পাশেই একজন শীর্ণকায় বছর ৮০ বৃদ্ধ বসে এক দৃষ্টে আমার দিকেই তাকিয়ে আছে। বৃদ্ধের মুখে রোগের ছাপ স্পষ্ট, চোখ দুটো কোটরে ঢুকে গেছে,
মুখ ফ্যাকাশে কালো ছোপে ভরা। ধীরে ধীরে সে মাথা খানিক নিচু করে আমার দিকে ঝুঁকে পড়ল। দেখলাম তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি, আর সেই হাসি ক্রমশ চওড়া হয়ে সাদা দাঁতের সারি দেখা যাচ্ছে, আর সামনের দুটো দাঁত আকারে বেড়ে চলেছে। শেষে শেষে সেটি এক দানবীয় চেহারার রূপ নিল। দেখলাম হাত দুটো এগিয়ে দিচ্ছে সে আমার গলাকে উদ্দেশ্য করে, আর দাঁত দুটো সজোরে বিধিয়ে দিল কাঁধের এক পাশে। তারপর তারপর তার সে কি উল্লাস! ধরফর করে উঠে বসলাম, সারা শরীর ঘামে ভিজে গেছে। ওহ, কি ভয়ঙ্কর স্বপ্ন! কে কে? আলো আঁধারিতে দেখলাম জানালার উল্টো দিকে একটা ছায়া। কেউ যেন দাঁড়িয়ে আছে। উঠে গিয়ে দরজা খুলতেই দেখলাম সেখানে কেউ নেই। ঘরে ঢুকতে যাব, এবার পায়ের শব্দ পেলাম ঠিক আমার পিছনে। আবারও ঘুরে দেখি কেউ নেই, কিন্তু অদৃশ্য কেউ যেন হেঁটে চলেছে। আমিও সেই পায়ের শব্দ অনুসরণ করে চলতে শুরু করলাম। গোটা বাড়ি নিস্তব্ধ। সিঁড়ি ধরে নেমে এলাম। সেই শব্দ এখন বাড়ির পিছনের বাগানে গিয়ে থেমেছে। ঘোর কিছুটা কাটতেই শুনলাম ঝিঝির ডাক। রাত জাগা পেঁচার গোঙানির মাঝে আমি দাঁড়িয়ে আছি একটা পরিত্যক্ত ঘরের সামনে। বেশ অবাক হলাম। আগে যখন বাগানটায় এসেছিলাম এমন কোনো ঘর তো চোখে পড়েনি। কাঠের আধ ভাঙা একটা দরজা, আর তাতে জং ধরা একটা তালা। পরিবেশটা কেমন অমঙ্গলের আঁচ দিতে থাকলো। সাথে বিকট এক গন্ধের তীব্রতা আমার নাসারন্ধ্র ভেদ করে মস্তিষ্কের প্রতিটি শিরা উপশিরাকে সজাগ করে দিল। তালাটায় হাত দিতে যাব, কিন্তু না, আমার উপস্থিতি টের পেয়ে সেটি কেউ আগে থেকেই খুলে দিল। ঘরের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু না, আমি একা নই। আমার সাথে প্রবেশ ঘটেছে সেই অদৃশ্য একজোড়া পায়ের শব্দেরও। ভিতরটা অন্ধকার। গাত্রবন্ধন করে মনে মনে মন্ত্র জপ করতে শুরু করলাম। তাতে বিশ্রী গন্ধটা চলে গেল। চোখ খুলে দেখলাম ঘরটি এখন আর অন্ধকার নয়। সেখানে হাজির হয়েছে হাজার হাজার জোনাকির দল। সেই আলোতে ঘরের ঠিক মধ্যিখানে নজরে এলো কাঠের উপর সুন্দর নকশা করা পেল্লাই একটা খাট। কি নিখুঁত তার কারুকার্য! জীবনে আমি অমন খাট কখনো দেখিনি। মুগ্ধ হয়ে সেটির দিকে তাকিয়ে আছি, হঠাৎ কানে এলো পুরুষ কণ্ঠে একটা চাপা কান্নার শব্দ। দেওয়ালের দিকে তাকিয়ে দেখলাম একটা ছায়া। কেউ একজন মুখ গুজে বসে আছে, কিন্তু আশ্চর্যের গোটা ঘরে আমি ব্যতীত আর কেউ নেই। ঠাকুর মশাই, এ ঘরে আপনি কিভাবে ঢুকলেন? পিছনে তাকিয়ে দেখি বাড়ির কর্তা বীরেশ্বর রায় দাঁড়িয়ে। আসলে রাতে কিছু শব্দকে অনুসরণ করে আমি এখানে এসে পড়েছি। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, বলুন। এই ঘরের কি কোনো ইতিহাস আছে? কেন বলুন তো, আপনি কি কিছু দেখেছেন নাকি? দেখিনি, তবে অনুভব করেছি। বিষয়টা একটু খুলে বলুন তো। সে অনেক কথা, কাল আপনাকে বলবো। আজ অনেক রাত হয়েছে, আপনি নিজের ঘরে ফিরে যান। বীরেশ্বর রায়ের কথাবার্তায় কিছুটা অপ্রস্তুত ভাব স্পষ্ট টের পেলাম। ঘরে ফিরে এলাম ঠিকই, কিন্তু সেই রাতে খুব ভালো ঘুম হলো না।
পরদিন সকালে চাকর এক থালা গরম গরম ফুলকো লুচি, আলুর তরকারি আর এক বাটি দুধ নিয়ে হাজির। আপনার জল খাবার এনেছি ঠাকুর মশাই, খেয়ে নিন। চলে যাওয়ার সময় হারান গলার স্বর যথাসম্ভব নামিয়ে বলল, ঠাকুর মশাই, কাল রাতে শুনলাম আপনি বাগানের ওই ঘরটায় ঢুকেছিলেন। তোমাকে কে বলল? বাবু সকালে আমারে ডেকে বলল ও ঘর কেন খোলা ছিল, তবে আমিও বলে দিয়েছি ও ঘর খোলা থাকতেই পারে না। ওই ঘরে কি আছে তুমি জানো? ও ঘরে বাবু ছাড়া আর কেউ কোনোদিন পা রাখেনি, তাহলে ভেতরে কি আছে তা জানবো কেমন করে? তবে মনে হয় কিছু আছে। রোজ রাতে ওই ঘর থেকে কিছু শব্দ আমার কানে আসে। ঠিক পেছনেই আমার ঘর, কি না? ঠিক আছে, তুমি এখন যাও। খাওয়া শেষ করে বসে আছি, ঘরে এসে ঢুকলেন বীরেশ্বর রায়। ঠাকুর মশাই, আপনি আর ও ঘরে যাবেন না। কেন বলুন তো? আপনি এ বাড়ির অতিথি, তাই পারিবারিক বিষয়ে না চড়ালেই আমি খুশি হব। বাড়ির যেখানে খুশি আপনি ঘুরে বেড়ান, শুধুমাত্র ওই বাগানের ওই ঘরটা বাদে। শেষের কথাগুলো কিছুটা কঠিন সুরেই বললেন বীরেশ্বর রায়, আর তারপর জুতোর শব্দ করতে করতে বেরিয়ে গেলেন ঘর থেকে। কিন্তু আমি জানি ও ঘর আমাকে ছাড়বে না। ও আমাকে ডাকছে, আর সেই ডাক উপেক্ষা করার সাধ্য আমার নেই। রাতে নিয়ম মাফিক খাওয়া সেরে বিছানায় শুয়ে পড়তেই চোখে ঘুম জড়িয়ে এলো। যখন ঘুম ভাঙলো তখন রীতিমতো তাণ্ডব চলছে। ধরফর করে উঠে বসলাম। এ কি, আমি কোথায়? নিজের মনেই প্রশ্ন করলাম। দোতলার ঘরে নয়, আমি শুয়ে আছি বাগানের সেই বন্ধ ঘরটার কাঠের বিশালাকার ওই খাটটাতে। আর গোটা ঘরময় ঝোড়ো বাতাস দাপিয়ে বেড়াচ্ছে। খাটটিও আপনা হতেই কাঁপছে। সাথে সাথেই গাত্রবন্ধন করে হুঙ্কার দিলাম, কে কে আছো এখানে? আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, সামনে এসো। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর খাটটা আবার খানিক নড়ে স্থির হলো। ঘরের বাতাস এখন শান্ত। আর ঠিক তখনই হঠাৎ একটা টান অনুভব করলাম। কোনো এক শক্তির বশবর্তী হয়ে আমি ধীরে ধীরে দেওয়ালের দিকে এগিয়ে চলেছি। হঠাৎ কোথা থেকে একটা লণ্ঠন জ্বলে উঠল মনে হলো। কেউ সেটি ধরে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। সেই আলোতেই দেখলাম দেওয়ালে কিছু লেখা ফুটে উঠেছে। কথাগুলো ভাবার চেষ্টা করছি, ঠিক তখনই অন্যমনস্কতার কারণে আমার হাতের জবার মালাটা খাটের একটা কোণ স্পর্শ করতেই এক তীব্র আর্তনাদে গোটা ঘর কেঁপে উঠল। ঘরে এখন আর আমি একা নই। অপর একজনের আবির্ভাব ঘটেছে। তফাৎ কেবল একটাই, আমি জীবিত আর সে। কে তুমি? কি চাও আমার কাছে? আমার কোনো অবয়ব নেই, তাই চাইলেও আমি দেখা দিতে পারবো না। আপনি সাধক মানুষ, আমাকে উদ্ধার করুন এই বন্দি দশা থেকে। ওম ক্লিম হুম হিম ক্লিম ফট স্বাহা। মন্ত্র পড়ে ফু দিতেই ধীরে ধীরে তার চেহারা ফুটে উঠল। তবে তা বর্ণনা করার মতন অতীব সুখকর নয়। কে তুমি, আর এমন দশা হলোই বা কিভাবে? আমি এই বাড়ির কর্তা, বীরেশ্বর রায়ের অনাকাঙ্ক্ষিত সন্তান। আমার মা ছিলেন একজন নর্তকী, পরে তার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে এই বীরেশ্বর রায়, কিন্তু পরে তা বেমালুম অস্বীকার করে। পরে আমার মায়ের কর্কট রোগ ধরা পড়লে আমি কিছু টাকার জন্য এই বাড়িতে আসি। তবে
তিরস্কার ছাড়া আমার কপালে আর কিছুই জোটেনি। দীর্ঘদিন ভোগার পর আমার মায়ের মৃত্যু হয়। এরপর আমি আবার ফিরে আসি এই বাড়িতে। সেই সময় বীরেশ্বর রায় আমার পরিচয় সকলের থেকে গোপন রেখে বাড়ির পেছনে এই ঘরটায় আমাকে থাকতে দেয়। তবে তার ফন্দি ছিল অন্য। তা কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারি। একদিন গভীর রাতে যখন আমি গভীর ঘুমে, তখন নিজের হাতে আমার বুকে ছুরি বসিয়ে খুন করে আমাকে। তবে এখানেই শেষ নয়। জীবিত থাকাকালীন আমার মধ্যে এক বিশেষ ক্ষমতা ছিল। কি ক্ষমতা? আমি সকলের ভবিষ্যতের অবশ্যম্ভাবী বিপদ আগে থেকে বুঝতে পারি। আর এই কথা আমি বীরেশ্বর রায়কে জানিয়েছিলাম। আমাকে হত্যার পর সে আমার দেহ সকলের অগোচরে পুড়িয়ে সেই ছাই কৌটোয় ভরে নিজের ঘরের সিন্ধুকে তুলে রাখে। আর তান্ত্রিক ডেকে যজ্ঞ করে এই ঘরেই আমার আত্মাকে বন্দি করে রাখে। এই খাটের মধ্যে আজও আমার আত্মা বন্দি। এই খাটে শুয়ে এক বিশেষ মন্ত্র পাঠ করলেই কোনো ব্যক্তি তার নিজের অবশ্যম্ভাবী বিপদের কথা জানতে পারবে। কিন্তু আমি কিভাবে আপনাকে মুক্ত করতে পারি? আমার দেহের ছাই একটা বড় ঘড়াই নিয়ে তাতে 5 নদীর জল মিশিয়ে অমাবস্যার রাতে একটি নিম গাছের গোড়ায় ঢাললেই সেই গাছ কিছুক্ষণের মধ্যে নুইয়ে পড়বে আর 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 মুক্তি হবে আমার। তবে এই কাজ খুব একটা সহজ হবে না। ওই ছাই বীরেশ্বর রায় কখনোই হাতছাড়া করে না। বেশ, আমি যথাসাধ্য চেষ্টা করব। পরদিন সকালে বীরেশ্বর রায়ের ঘরে ঢুকে দেখলাম ঘর ফাঁকা। ভাবলাম মোক্ষম সুযোগ। খাটের কোণার ডান দিকের সিন্দুকটা আমার নজর এড়ালো না। কাল বিলম্ব না করে অনেক খুঁজেও চাবির সন্ধান যখন পেলাম না, তখন নিজের অন্তঃচক্ষু জাগ্রত করতে যাব, ঠিক তখনই বাজখাই একটা গলার স্বরে পিছনে ঘুরে দেখি। আপনি এই ঘরে কিছু খুঁজছেন? তৎক্ষণাৎ নিজেকে সামলে বললাম, না আসলে। বীরেশ্বর রায়ের আধখোলা পাঞ্জাবির গলায় চোখ পড়তেই দেখলাম একটা চাবি কালো সুতোয় বাঁধা। কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। গভীর রাতে ঘড়িতে 12টার ঘন্টা পড়তেই চুপিসারে এসে দাঁড়ালাম বীরেশ্বর রায়ের ঘরের সামনে। দরজাটা আলতো করে ভেজানো ছিল। ঘরে ঢুকে খুব সন্তর্পণে গভীর ঘুমে আচ্ছন্ন বীরেশ্বর রায়ের গলা লক্ষ্য করে হাত বাড়িয়েছি কিনা, ঠিক তখনই কেউ একজন আমার হাতটা চেপে ধরল। ও চাবি আপনি কখনোই পাবেন না ঠাকুর মশাই। সকালেই আমি বুঝেছিলাম আপনার উদ্দেশ্য। নবীনকে বন্দি দশা থেকে আমি মুক্ত করবই। ওম ক্লিম হুম হিম ক্লিম ফট স্বাহা। দেখতে দেখতে মন্ত্র বলে বীরেশ্বর রায়ের সারা শরীর অসাড় হয়ে গেল। টান দিয়ে গলা থেকে চাবিটা খুলে এগিয়ে গেলাম সিন্দুকটার দিকে। সেটি খুলে বার করে আনলাম একটা কৌটো। তারপর ঘর থেকে বেরিয়ে গেলাম। তার আগে অবশ্য মন্ত্রের রেশ কাটিয়ে বীরেশ্বর রায় স্বাভাবিক ভাবমূর্তি ফিরে পেয়েছেন। সেদিন ছিল অমাবস্যার রাত। বাড়ির পিছনের বাগানটায় মাটির একটা ঘড়ায় 5 নদীর জলে সেই কৌটোর ছাই ঢেলে দিলাম। তারপর সেই ঘড়ার জল পাশের একটা নিম গাছের গোড়ায় ঢেলে দিলাম। খানিক পরেই সেই নিম গাছে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এক সময় গোটা গাছটা পুড়ে গেল। এবার আমি ফিরে গেলাম সেই বাগানের ঘরটায়। ফাঁকা ঘরে সেই বিশাল পালঙ্ক একাকী দাঁড়িয়ে। কি ভেবে জানি না গিয়ে শুলাম তার উপর। আর ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল একটা ভয়ানক দৃশ্য।
বীরেশ্বর রায়ের নিথর দেহ ভাসছে নদীর জলে। সাথে সাথে নেমে এলাম খাট থেকে। তবে কি, পরের দিন সকালে খবর পেলাম, সকালে নদীতে স্নান করতে গিয়ে বীরেশ্বর রায়ের মৃত্যু ঘটেছে। গিয়ে দেখলাম হুবহু সেই একই দৃশ্য যা আমি আগের দিন রাত্রে দেখেছিলাম। পরে ওই খাটে আবারও শুয়েছিলেন নাকি? হ্যাঁ, শেষবার শুয়ে দেখেছি। তবে ও খাট তখন মামুলি এক জড়োয় পরিণত হয়েছে। এই হলো কাহিনী। তাই সব সময় স্মরণে রাখবে, সত্য কখনো চাপা থাকে না, তা দিনের আলোর মতন একদিন সামনে আসবেই। কিন্তু এ কি, এখনো যে বাতি এলো না। চলো হে কিশোরী, বাতির তেল কমে আসছে। আজ বোধ করি অন্ধকারেই রাতটা কাটাতে হবে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।